ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যে উত্তেজনা, এটা কিন্তু আর কাশ্মীরের এই জঙ্গি হামলার ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই। এই ঘটনা বর্তমানে ভিন্ন দিকে মোড় নিয়েছে। ভারত এই কাশ্মীরের হামলার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়েছে, পাকিস্তান সেটা অস্বীকার করেছে। এর প্রতিক্রিয়াতে ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত যে সিন্ধু নদ, ভারত সিদ্ধান্ত নিয়েছে এই সিন্ধু নদের পানি ভারত বন্ধ করে দিবে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের সাবেক মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি তিনি ঘোষণা দিয়েছেন, ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে তাহলে এই সিন্ধু নদ দিয়ে ভারতীয়দের রক্তের বন্যা ছুটবে। সিন্ধু নদ পাকিস্তানের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের বুঝতে হবে সিন্ধু নদের উৎপত্তি তিব্বত থেকে, এবং এই তিব্বত থেকে উৎপত্তি লাভ করে সিন্ধু নদ প্রবেশ করেছে ভারতে। এরপরে পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সিন্ধু নদ আরব সাগরে পতিত হয়েছে। এই সিন্ধু নদ পাকিস্তানের যে মোট পানির চাহিদা, সেই পানির চাহিদার 26% পূরণ করে, এবং পাকিস্তানের কৃষিতে সেচের পানির অন্যতম যোগানদাতা হচ্ছে এই সিন্ধু নদ। যার কারণে পাকিস্তানিদের কাছে এই সিন্ধু নদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত যদি এই সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেয় তাহলে পাকিস্তানিদের জন্য হবে সেটা অত্যন্ত বিপর্যয়কর। যার কারণে পাকিস্তান সিন্ধু নদের পানি নিয়ে এতটা বেশি সিরিয়াস হয়েছে। 2019 সালেও ঠিক একই রকম একটা ঘটনা আমরা দেখেছিলাম মিশর ও ইথিওপিয়ার মধ্যে। আফ্রিকার এই দুইটি দেশ নিজেদের মধ্যে ঝামেলা লেগেছিল নীল নদের পানি নিয়ে। পৃথিবীর দীর্ঘতম এই নীল নদ মূলত উৎপত্তি লাভ করেছে কেনিয়া, উগান্ডা এবং তানজানিয়ার মাঝখানে অবস্থিত ভিক্টোরিয়া হ্রদ থেকে। কিন্তু এই নীল নদের আরেকটা উপনদী, যেটার নাম হচ্ছে ব্লু নাইল, এই ব্লু নাইলের উৎপত্তি মূলত ইথিওপিয়া থেকে। ইথিওপিয়াতে 2018 সালে ক্ষমতায় আসেন আবি আহমেদ আলী। এই ভদ্রলোক 2019 সালে মূলত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 2018 সালে আবি আহমেদ আলী ক্ষমতায় আসার পরে তিনি ঘোষণা দেন, ইথিওপিয়ার মধ্য দিয়ে যে ব্লু নাইল প্রবাহিত হয়েছে, এই ব্লু নাইলের উপরে তিনি পৃথিবীর সবচাইতে বড় দ্য গ্রেট রেনেসার ড্যাম নির্মাণ করবেন, এবং এই ড্যাম বা বাঁধই হবে আফ্রিকার সবচাইতে বড় পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎস। এই নীল নদের সবচাইতে ভাটির যে দেশটা সেটা হচ্ছে মিশর, এবং মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত ভূমধ্য সাগরে পতিত হচ্ছে নীল নদ। মিশর তখন দেখে, যদি এই ব্লু নাইলের ওপরে ইথিওপিয়া যদি বাঁধ নির্মাণ করে তাহলে নীল নদের পানি প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হবে, এবং মিশরের মোট পানি চাহিদা 90% পূরণ করে এই নীল নদ। যার কারণে মিশর ইথিওপিয়াকে সরাসরি হুমকি দিয়ে বসে। মিশর ঘোষণা দেয়, যেই দিন ইথিওপিয়া এই বাঁধ নির্মাণের কাজ শুরু করবে ঠিক সেই দিন থেকে মিশর আর ইথিওপিয়ার মধ্যে যুদ্ধ শুরু হবে। পরবর্তীতে আমেরিকার মধ্যস্থতায় মিশর ও ইথিওপিয়ার মধ্যে একটা সেটেলমেন্ট হয়, যদিও এই সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী 57টি, যার মধ্যে 54টা নদী এসেছে ভারত থেকে এবং 3টা নদী এসেছে মায়ানমার থেকে। ভারত, যে আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র, এই 54টা নদীর উপরে একাধিক বাঁধ নির্মাণ করেছে, যার ফলে এই আন্তঃসীমান্ত নদীগুলো থেকে বাংলাদেশ অনেক কম পরিমাণে পানি পাচ্ছে। ভারত এই বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু করে গঙ্গার উপরে ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে, এবং এই ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে আজ পর্যন্ত ভারত 54টা নদীর উপরে অসংখ্য বাঁধ নির্মাণ করেছে, যার ফলে বাংলাদেশ আগের তুলনায় অনেক কম পরিমাণে পানি পাচ্ছে। বাংলাদেশ এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু এক ফারাক্কা বাঁধের কারণে প্রতি বছর বাংলাদেশের ক্ষতি হচ্ছে 5,000 কোটি টাকারও বেশি। এছাড়াও বাংলাদেশের যে জীববৈচিত্র্য, এইটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ তাদের আবাসস্থল হারিয়েছেন, তাদের জীবিকা হারিয়েছেন। পাকিস্তান ও মিশরের মতো বাংলাদেশ ভারতের এই বাঁধ নির্মাণ প্রকল্পগুলোর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়নি। আমার জানা মতে 1976 সালে সর্বপ্রথম মাওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ ভারতে বাঁধগুলোর বিরুদ্ধে কোনো প্রকার প্রতিবাদ জানায়নি, যার ফলে প্রতি বছর এই বাঁধগুলোর কারণে বাংলাদেশ সম্মুখীন হচ্ছে বন্যার, বাংলাদেশ সম্মুখীন হচ্ছে খরার, এবং লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জীবন ও জীবিকা থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের লস হয়ে যাচ্ছে। বাংলাদেশের উচিত অনতিবিলম্বে ভারতের নির্মিত এই বাঁধগুলোর বিরুদ্ধে অফিসিয়ালি প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক আদালতে মামলার মাধ্যমে বাংলাদেশের পানির যে ন্যায্য হিস্সা, এই ন্যায্য হিস্সা আদায় করে নেয়া।